জীবনে এমনিতেই এত জ্বালা, বুকের বাদিকটা মাঝে মাঝে ব্যথা ব্যথা করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাইন কস ট্যান নিয়ে এত বন্ধুত্ব করলাম, এত কিছু করলাম, এখন এসে বলছে এরা নাকি পুরো আমার লাইফের এক্স এর মতো উল্টে গেছে, ইনভার্স হয়ে গেছে এরা। ইনভার্স ফাংশনটা ঠিক কেমন জানেন? ঠিক আমার লাইফের এক্স এর মতো। আমার আবার কবে এক্স ছিল? লাইফের এক্স এর মতো। তাকে যতই তুমি ভুলে যেতে চাও না কেন, সে পারে যেন ফিরে ফিরে আসে। ঠিক এরকম উল্টানো চশমা। ভাই, সাইনের পাওয়ারের যে মাইনাসটা না, ওটা পাওয়ার না, বুঝলি? ওটা ঠিক সিঙ্গেল, অনেকটা শুভজিৎ স্যারের মতো সিঙ্গেল। না, সোমনাথ স্যারের মতো সিঙ্গেল। শুভজিৎ স্যারের মতো সিঙ্গেল। না, সোমনাথ স্যারের মতো সিঙ্গেল। না, শুভজিৎ স্যারের মতো সিঙ্গেল। না, সোমনাথ স্যারের মতো সিঙ্গেল বলছি। শুভজিৎ স্যারের মতো বলছি তো, সোমনাথ স্যারের মতো সিঙ্গেল বলছি। আরে ভাই, ম্যাথ মানে হচ্ছে অনেকটা তোর ওই রিলেশনশিপ, বুঝলি? এখানে তুই যদি রুল মানিস তাহলে তোর মধ্যে খুব সুন্দরভাবে বন্ডিং থাকবে, একটা রিলেশন চলবে, হাতের উপর হাত মানি, রাসায়নিক বন্ধন, ওরকম ব্যাপার। আর যদি তুই রুল না মানিস তাহলে পুরো কিন্তু ব্রেকআপ। ঠিক আছে স্যার, বলছিলাম ডেরিভেটিভ করতে গেলে, ইন্টিগ্রেশন করতে গেলে বা ক্যালকুলাস করতে গেলে সব জায়গায় নাকি এই চ্যাপ্টারটা জ্বালাতন করে, পুরো এক্স এর মতো ছাড়তেই চায় না, রোজ জ্বালায়, ওই রকম করে নাকি এই চ্যাপ্টারটা। তাহলে স্যার এই চ্যাপ্টারটাকে আমি শিখবোটা কি করে? কোনো কি উপায় আছে বলুন? আরে এই চ্যাপ্টারটা করানোর জন্য কিং আসছে, সিংহ আসছে, বাংলার রাজা, বাংলার সিংহ আসছে। চ্যাপ্টার সব পুরো একদম থামাম হয়ে যাবে। শুনলাম অনেকে নাকি আমার পিছনে পড়েছে। আমার শুধু একবার ঘুরে তাকানোর অপেক্ষা, তারপরে সব খেলা শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবার আমরা ফিরে এসেছি তোমাদের সামনে। এটা কিং সিরিজের প্রথম ভিডিও, প্রথম টপিক যেটা আমরা কিং সিরিজে করাচ্ছি। ক্লাস 12 এর ম্যাথ প্রথম আমরা কিং সিরিজের ভিডিও আনলাম, যে টপিকটা করানো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। টোটাল এই ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটার ওপর 7টা টাইপ আছে, যেটা বইতে সুন্দরভাবে ভাঙা নেই। আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারটা টোটাল 7টা টাইপ ভেঙে করাবো। কটা টাইপ আছে এই চ্যাপ্টারটার ওপর স্যার? টোটাল এই চ্যাপ্টারটার ওপর টোটাল যে টাইপ আছে না, টাইপ সংখ্যা হচ্ছে 7টা। এই 7টা টাইপের মধ্যে আজকে করাবো ফার্স্ট টাইপ, এবং তারপরে দুটো ক্লাসে তিনটে করে 6টা টাইপ করে 7টা টাইপ আমরা কমপ্লিট করে দেবো। টোটাল 3টে পার্ট লাগবে শেষ করতে। আজকে প্রথম পার্ট, একটা টাইপ করাবো, কনসেপ্ট বোঝাতে হবে, তাই জন্য টাইম চলে যাবে। পরের যে দুটো ক্লাস আসবে সেখানে টাইপ 2 and 3, 2, 3 and 4, আর তারপরে ক্লাসে 5, 6 and 7 তিনটে 6টা টাইপ শেষ করে দেবো, এবং পুরো চ্যাপ্টারটা আমাদের দি এন্ড হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি, এতদিন পর্যন্ত তোমরা শুধু অঙ্ক টিচাররা করে দিয়েছে, তোমরা দেখে অনেকে আছো টুকেছো, অনেকে আছো বোঝনি, অনেক অঙ্ক আটকে যায়, যাওয়ার পরে আবার ফের টিচারের কাছে যাও। আমি তোমাকে যে ওয়েতে শেখাবো সেই ওয়েতে শেখার পর অঙ্ক তুমি নিজে করবে, কারোর জন্য অপেক্ষা করতে লাগবে না যে এ কখন করে দেবে, ও কখন করে দেবে, স্যারের কাছে কখন আমি যাব, আমি পারছি না, আমি কি করব। তুমি নিজে অঙ্ক করতে পারবে, এইটুকুর অ্যাসিওরেন্স আমরা দিচ্ছি। আমরা বলছি তোমাকে এইটুকুর গুরুত্ব, মানে একদম তোমাকে একদম অ্যাসিওরেন্স, একদম নিশ্চিত যে তুমি এই টপিকটাকে দেখবার পর অঙ্ক তুমি নিজে হাতে করবে। এতদিন পর্যন্ত তো এই টপিকটাকে আমরা তোমার সামনে 7টা টাইপে সুন্দরভাবে ভাঙবো। তার মধ্যে প্রথম টাইপ এটা, মুখ্য মান এবং সাধারণ মান, এবং তিনটে করে দুটো টাইপে, টোটাল 3টে টাইপে আমরা পুরো চ্যাপ্টারটা 3টে পার্টে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। এবং তোমাকে আমি একটা কথা বলছি, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, ঠিক ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে। এই যে পুরো চ্যাপ্টারটা রয়েছে, এই পুরো চ্যাপ্টারটা ভালো করে শুনবে। তো এই 7টা টাইপকে এমন ওয়েতে ভাঙবো যে তুমি একদম নিশ্চিন্তে থাকো, তোমার কাছে এই চ্যাপ্টার একদম পুরো ছাবা হয়ে যাবে। অনেকে বলে যে আমরা অঙ্ক কি পড়াই, অঙ্ক কি আমরা পড়াতে পারি? দেখা যাক না একটু, কিং সিরিজটা পুরো শেষ অবধি চলুক।
কিং সিরিজে একবার সিলেবাসটা কমপ্লিট হোক, তারপর দেখা যাবে যে আমরাও কিরকম অঙ্ক পারি কি পারি না। একটু দেখি না, একটু দেখা যাক, একটু দেখা যাক। শুধু তো ফিজিক্স করালেন স্যার এত বছর ধরে, অঙ্ক তো অল্প অল্প করিয়েছেন, একটু দেখা যাক না, আমরাও একটা কিং সিরিজ চালাই, তারপর দেখা যাবে কে কত কি অঙ্ক পারে না পারে। হয়ে যাক খেলা, ঠিক আছে? চলো খেলা শুরু করছি। এবার আমরা এখানটাতে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, ভালো করে শুনবে ব্যাপারটা। ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে এসেছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো একটা জিনিস শিখেছি না ত্রিকোণমিতিতে? শিখেছি কি শিখিনি? তাহলে এই জায়গাটাতে আমরা লিখলাম, ধরো সাইন থিটা সমান সমান এক্স বলে কোন একটা মান তোমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে? সাইন থিটা ইকুয়াল টু এক্স, ট্যান থিটা এটা ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, এরকম একটা কোনো মান দেওয়া আছে। এবার ভালো করে আমার একটা কথা শোনো, সাইন থিটা ইকুয়ালস টু এক্স, ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই দেওয়া থাকলে এখান থেকে যদি তোমাকে অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলে, স্যার কি করে ফাইন্ড করব? তার একটা টেকনিক আছে, ভালো করে শোনো। কি করতে হয়? এই থিটাটাকে এখানে রেখে, থিটাটাকে এখানে রেখে সাইনটাকে এপার থেকে ওপারে নিয়ে যেতে হয়। কোন দিক থেকে? এপার থেকে ওপারে নিয়ে যেতে হয়। যখনই নিয়ে যাবে সাইনটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স, এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। বুঝাতে পারলাম কি পারলাম না বলো? কি বললাম? থিটাটাকে এখানে রেখে সাইনটাকে এবারে নিয়ে যাবে সাইন ইনভার্স, আর এক্স এর জায়গায় এক্স হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। এটা হয়ে গেল কার ভ্যালু? দিস ইজ দ্য ভ্যালু অফ থিটা। বুঝাতে পেরেছি? আই হোপ। যদি তোমাকে tan থিটা ইকুয়ালস টু y দেয়, থিটা বার করতে দিলে স্যার থিটাটাকে এখানে রাখবো, ট্যানটাকে ওপারে নিয়ে যাব, হয়ে যাবে tan ইনভার্স y, এটা হয়ে যাবে tan ইনভার্স y। তাহলে বেসিক্যালি স্যার থিটা জিনিসটা কি? স্যার সাইনের ভেতরে থাকা অ্যাঙ্গেলই হলো থিটা। সাইনের ভেতরে থাকা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তার মানে থিটা মানে কোনো একটা অ্যাঙ্গেল বা কোণ, আর সাইন ইনভার্স এক্স এই কোণের সমান সমান। দেখো না থিটাটা কি? থিটাটা কোণ, তাহলে সাইন ইনভার্স এক্সও কোণই হবে। এটা তো সমানে রয়েছে, থিটাও কোণ, সাইন ইনভার্স এক্সও কোণ, এরা দুজন তো সমান সমানে আছে, তার মানে এরা দুজন কোণ হবে, কোণ ছাড়া অন্য কিছু না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কোণ বা অ্যাঙ্গেল, এটাও হচ্ছে তার মানে কোণ, সোজা কথা। আরে ভাই থিটাটাকেই তো আমি অন্যভাবে লিখছি সাইন ইনভার্স এক্স। চোখে দেখতে পাচ্ছ যে থিটা সাইন ইনভার্স এক্স দুজনে ইকুয়ালে আছে, আছে কি নেই? থিটা আর সাইন ইনভার্স এক্স ইকুয়ালে আছে, ইকুয়ালে আছে মানেটা কি? থিটা যদি একটা কোণ হয় তাহলে সাইন ইনভার্স এক্স একটা কোণ বা অ্যাঙ্গেল। এখানে থিটা যদি একটা কোণ হয় তাহলে ট্যান ইনভার্স ওয়াইটাও স্যার একটা কোণ। তার মানে এই থিটা আর ট্যান ইনভার্স ওয়াই এই দুটোই হচ্ছে একটা কোণ বা অ্যাঙ্গেল। আমি তোমার সামনে একটা এক্সাম্পল রাখছি। ধরো তোমাকে কেউ বলে দিল সাইন থিটা এটা ইজিক্যাল টু, ধরো তোমাকে হাফ বলে দিল। যদি সাইন থিটা হাফ বলে দেয়, দিয়ে যদি থিটার ভ্যালু জানতে চায় মানে অ্যাঙ্গেল জানতে চায়, কি করব? আমরা সাইনটাকে এপার থেকে ওই পারে নিয়ে যাব, সাইনটাকে এপার থেকে ওপারে নিয়ে যাব। ওপারে নিয়ে গেলে থিটার জায়গায় থিটা থাকবে, সাইনটা যেই ওপারে চলে যাবে হয়ে যাবে সাইন ইনভার্স, আর ব্র্যাকেটের মধ্যে হাফটা চলে আসবে। এটাকে বলে ইনভার্স ফাংশন। এই যে এটাকে হচ্ছে ইনভার্স ফাংশন, এটা ইনভার্স ফাংশন, এগুলো সব এক একটা ইনভার্স ফাংশন। সাইনটাকে যেই ওপারে নিয়ে যাব সাইন ইনভার্স হাফ হয়ে যাবে, দ্যাট ইজ একটা ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশনটা বেসিক্যালি কি? এই ইনভার্স ফাংশনটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল। এখানে সাইন ইনভার্স হাফটাই এখানে অ্যাকচুয়ালি কি? সাইন ইনভার্স হাফটাই এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল। এটাই হচ্ছে অ্যাঙ্গেল। তার মানে সোজা কথা, কেউ যদি সাইন ইনভার্স এক্স বলে সেটা একটা কোণ বলছে সে, কেউ যদি ট্যান ইনভার্স ওয়াই বলে সেটা একটা কোণ বলছে, কেউ যদি সাইন ইনভার্স হাফ বলে সে একটা কোণ বলছে। এবার ঠান্ডা মাথা একটু দিমাগ দিয়ে চিন্তা করো তো, সাইন থিটার মান হাফ কত ডিগ্রিতে গিয়ে হয়? সাইন থিটার মান হাফ কত ডিগ্রিতে গিয়ে হয়? 30 ডিগ্রিতে গিয়ে হয়। কত ডিগ্রিতে হয়? 30 ডিগ্রিতে হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো থিটা সমান সমান 30 ডিগ্রি, কেননা সাইন ইনভার্স হাফ যেটা এটা অ্যাকচুয়ালি 30 ডিগ্রির মান, সাইন ইনভার্স হাফ এটা 30 ডিগ্রির মান। মিটলো কি মিটলো না? বুঝতে পেরেছো ব্যাপারটা? সাইন ইনভার্স হাফ হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু। আমি তোমার সামনে আর একটা জিনিস বোঝাচ্ছি। ধরো কোনো জায়গাতে এরকম রয়েছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তোমাকে বার করতে বলেছে থিটা, তুমি থিটা বার করবে, যেই ট্যানটা এপার থেকে ওপারে চলে যাবে, ট্যানটা এপার থেকে ওপারে চলে যাবে, হয়ে যাবে ট্যান ইনভার্স, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে 1। ট্যানটা ওপারে চলে যাবে, হয়ে যাবে ট্যান ইনভার্স, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে 1। এই যে ট্যান ইনভার্স 1, এই ট্যান ইনভার্স 1টা অ্যাকচুয়ালি কি? বেসিক্যালি একটা অ্যাঙ্গেল। কেন? কেন দেখো ট্যান ইনভার্স 1 আর এই থিটা দুটো সেম সেম আছে, ইকুয়ালে আছে। ইকুয়ালে আছে মানে ট্যান ইনভার্স 1 আর এই থিটা এরা দুজন অ্যাঙ্গেল, ইকুয়ালে আছে। আর এই ট্যান ইনভার্সের 1 যেটা, এটা কত ডিগ্রির মান?
এটা 45 ডিগ্রির মান। ভাই ট্যান থিটা 45 ডিগ্রি তো হয় না? হ্যাঁ স্যার 45 ডিগ্রি তো হয়। তাহলে ট্যান ইনভার্স হাফ ওয়ানের যে মান, এই ওয়ানটার মান হচ্ছে 45 ডিগ্রি, এটাই হলো থিটার ভ্যালু। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা বুঝতে পারলাম, ইনভার্স ফাংশন আর কিছুই না, এটা একটা অ্যাঙ্গেলকে বোঝায়। কোন জিনিসকে বোঝায়? অ্যাঙ্গেলকে বোঝায়। তাহলে এটা হচ্ছে ইনভার্সের প্রাথমিক ধারণা, ইনভার্স এর ধারণা। ইনভার্সের ধারণা দিলাম। আমি কি বুঝলাম ইনভার্সের ধারণাতে? যে ইনভার্স আর কিছুই না, ইনভার্স হচ্ছে কোনো কোণ। ইনভার্স কি? ইনভার্স হচ্ছে কোনো কোণ। যেমন সাইন ইনভার্স এক্স একটা কোণ, যেমন ট্যান ইনভার্স ওয়াই একটা কোণ। ঠিক সেরকম ভাবে দেখো এই যে ট্যান ইনভার্স 1 এইটা একটা কোণ যার মান 45 ডিগ্রি এসছে। যেমন সাইন ইনভার্স হাফ এটা একটা কোণ যার মান 30 ডিগ্রি এসছে। তাহলে ইনভার্স ফাংশন বেসিক্যালি একটা কোণ বা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে। আই হোপ এটুকু অবধি বলেছি, মাথার মধ্যে গেছে তোমার। এবার পরের কথা শোনো, একটুখানি ক্লাস 10 লেভেলে নামবো, একটুখানি ক্লাস 10 লেভেলে নামবো, একটুখানি নামবো। হ্যাঁ একটুখানি আমার সঙ্গে অ্যাডজাস্ট করো বাবু। আমি তোমাদের সামনে সেই ছোটবেলার ছকটাকে একটুখানি মনে করিয়ে দেবো, কেননা এই ছকটা বহুবার কাজে লাগবে। সাইন থিটা, কস থিটা, তারপর হচ্ছে কোসেক থিটা, তারপরে হচ্ছে তোমার সেক থিটা, ঠিক আছে? কোসেক থিটা, সেক থিটা, তারপরে লাস্টে থাকবে ট্যান থিটা, এবং এর পরে থাকবে হচ্ছে কট থিটা। ভালো করে একটুখানি ব্যাপারটা ভালো করে দেখবে, ভালো করে দেখবে, চোখটা ভালো করে বড় বড় করে দেখবে। এইখানটাতে অনেক কিছু জিনিস শিখবে তুমি। দেখো, তাকাও ভালো করে, দেখো ভালো করে, দেখো জিনিসটা। কোসেক থিটা এবং হচ্ছে দেখো এখানে হচ্ছে সেক থিটা থাকছে, এবং এখানে ট্যান থিটা থাকছে। দেখো একটুখানি ভালো করে দেখবে। আমরা এই জায়গাতে আমাদের প্রথম যে কোণ ছিল, মানে ক্লাস 10-এ যখন আমরা পড়তাম, এরম জায়গাতে আমাদের 0 ডিগ্রি ছিল, এরম জায়গাতে আমাদের 30 ডিগ্রি ছিল, এরম জায়গাতে আমাদের 45 ডিগ্রি ছিল, এরম জায়গা আমাদের 60 ডিগ্রি ছিল, এরম জায়গাতে আমাদের 90 ডিগ্রি ছিল। তাহলে এইখানটাতে ছিল 0 ডিগ্রি, এরম জায়গায় ছিল 30 ডিগ্রি, এরম জায়গায় ছিল 45 ডিগ্রি, এরম জায়গায় ছিল 60 ডিগ্রি, আর তারপরে ছিল 90 ডিগ্রি। মনে আছে যখন আমরা অ্যাঙ্গেল বা ভ্যালুগুলো বার করতাম কিভাবে করতাম? আমরা স্টার্টিং করতাম এরকম ভাবে, দেখো তো মনে পড়ে কিনা? আমরা এভাবে স্টার্টিং করতাম, প্রথমে লিখতাম 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে লিখতাম। লেখার পর সব থেকে বড় যে ভ্যালুটা, মানে যেটা 4 রয়েছে, এটা দিয়ে প্রতিটাকে ভাগ করতাম। এই 4 দিয়ে এই 4কে ভাগ করব, এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, করার পর রুট করব, রুট করব, রুট করব, রুট করব, রুট করব, করার পর কি হবে দেখো, 0/4 মানে 0 হবে, তার রুট করলে অ্যান্সার 0 আসবে। 1-এর যদি রুট করতাম 1 হতো, আর 4-এর যদি রুট করতাম 2 হতো, হাফ হয়ে যেত। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, 2 আর 4 কাটাকাটি করলে 1/2 হবে। 1-এর রুট করলে 1 হবে, 2-এর রুট করলে হবে √2, হয়ে গেল। 3-এর যদি রুট করো ওপরে আসবে √3, আর 4-এর যদি রুট করো আসবে হচ্ছে 2। 4 4 কেটে গেলে 1 থাকবে, 1-এর রুট করলে 1 অ্যান্সার আসবে। 4 4 কেটে গেলে 1 থাকবে, 1-এর রুট করলে 1 অ্যান্সার আসবে। এইভাবে আমরা সাইন থিটা বার করেছি। তারপর কস থিটা বার করবার সময় কি শিখেছিলাম? শেখানো হয়েছিল এই 1টাকে একদম প্রথমে লিখবে, এই √3/2টাকে একদম এখানে লিখবে, তারপরে এই 1/√2টাকে এখানে লিখবে, এই হাফটাকে এখানে লিখবে, এন্ড এই 0টাকে তোমরা এখানে লিখবে। এইভাবে সাইন থিটার কস থিটা বার করা শিখেছিলাম, হ্যাঁ কি না? সাইন থিটা কস থিটা এভাবে বার করা শিখেছিলাম, ইয়েস অর নো? শিখেছিলাম স্যার। স্যার কোসেক থিটা সেক থিটা কিভাবে বার করতাম? স্যার সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। এই যে কোসেক থিটা, এটা বেসিক্যালি কার উল্টো? সাইন থিটার উল্টোকে বোঝাচ্ছে। তাহলে সাইন থিটার দেখো 0 আছে, 0-র নিচে কিছু নেই, মানে ভালো করে ব্যাপারটা বোঝো, 0-র নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, বুঝে নিতে হবে। তাহলে আমি যদি, আমার দেখো 0 আছে, তো 0, আমাদের সাইন 0-র মান কত? 0। তো 0-র নিচে কিছু নেই মানে কত বুঝে নেবো? 1 আছে। এবার এটাকে উল্টালে কি হবে? উল্টালে ওপরে 1 যাবে, নিচে 0 আসবে। উল্টালে ওপরে 1 যাবে, নিচে 0 আসবে। তাহলে হরে তো 0 আসছে মানে অসংজ্ঞাতকে বোঝাচ্ছে, হরে তো 0 আসছে মানে অসংজ্ঞাতকে বোঝাচ্ছে। তার মানে আমি একটা কাজ করব, এই 0টাকে যেই উল্টাবো এইটা হয়ে যাবে অসংজ্ঞাত বা ইনফিনিটি। এটা 1/2 আছে, উল্টে যাবে, গেলে 2 হবে। এটা 1/√2 আছে, উল্টে যাবে, উল্টে গেলে √2 হবে। এটা √3/2 আছে, উল্টে যাবে, উল্টে গেলে 2/√3 হবে। আর এইটা 1 আছে, উল্টে গেলে 1 হবে। খেল খাতাম। সেক থিটার ক্ষেত্রে কি হবে? এগুলো উল্টাবে। 1কে যদি উল্টাই তাহলে দেখো কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, এটা আমরা জানি। তাহলে সেক থিটা পাওয়ার জন্য 1টাকে উল্টাবো, উল্টালে 1 পাবো। √3/2টাকে উল্টাবো, উল্টালে 2/√3 পাবো। আচ্ছা, আমরা এখানে 1/√2 আছে, এটাকে উল্টাবো, উল্টালে √2 পাবো। এখানে আমাদের 1/2 আছে, এটাকে উল্টাবো, উল্টালে 2 পাবো। 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, এইটাকে যখন উল্টাবে ওপরে 1 নিচে 0 পাবে, ওপরে 1 নিচে 0 পাবে, অর্থাৎ হরে 0 আসছে।
হরে 0 থাকলে তার উত্তর অলওয়েজ ইনফিনিটি বা অসংজ্ঞাত হয়। তাহলে sec থিটা ছিল cos থিটার উল্টো, সেগুলোকে আমরা লিখে দিলাম। আর একটা টেকনিকও তোমাকে বলা যায়, সেটা হচ্ছে যে তুমি যদি একটুখানি ভালো করে দেখো যে কোসেক থিটার মান যেগুলো পেয়েছি, সেক থিটার মান তার উল্টো দিক করে পেয়েছি। দেখো এখানে 1 আছে, এটা দেখো প্রথমে 1 আছে, এর এখানে 2√3 আছে, এর দেখো সেকেন্ডে 2√3 আছে, এর এখানে √2, এর এখানে √2, এর এই দুইটা এখানে চলে এসছে, এর এই ইনফিনিটিটা এখানে চলে এসছে। এভাবে আমরা করেছি, বলতে পারো এরকম ভাবে করেছি। আচ্ছা, এবার ট্যান থিটাতে আসি। ট্যান থিটা বলতে কিন্তু সাইন থিটা আর কস থিটার ভাগকে বোঝায়। কাকে কাকে বোঝায়? সাইন থিটা আর কস থিটার ভাগকে বোঝায়। সাইন থিটার ভ্যালু 0, কস থিটার ভ্যালু 1, 0/1 করব, 0/1 করলে অ্যান্সার 0 চলে আসবে। ½/√3/2 করব, এই যে সাইন থিটার ভ্যালু হাফ, কস থিটার ভ্যালু √3/2, এই দুটোকে ভাগ করব, এই দুটোকে হাফ আর √3/2 ভাগ করব, হাফ আর √3/2 কে ভাগ করব, 2 2 কেটে যাবে, 1/√3 থাকবে। তাহলে হাফ আর √3/2 ভাগ করলে 2 2 কেটে যাবে, 1/√3 থাকবে, 1/√3 থাকবে। এখানে দেখো 1/√2 1/√2 কেটে যাবে, দুটো 1 থাকবে। আচ্ছা, এখানে √3/2 থাকবে আর হাফ থাকবে, এখানে √3/2 থাকবে আর হাফ থাকবে, 2 2 কেটে যাবে, √3 থাকবে। খেল খাতাম, 2 2 কেটে যাবে, √3 থাকবে। √3/2 আর হাফ ভাগ করলে 2 2 কেটে যাবে, √3 থাকবে, √3 আনসার। এখানে দেখো 1/0 ভাগ করব, দেখো 1/0 ভাগ করব, করলে ইনফিনিটি আনসার আসবে, করলে ইনফিনিটি আনসার আসবে। এবার উল্টো দিক করে লিখে দিতে পারো, যেমন এখানের ইনফিনিটিটা এখানে লিখে দিতে পারো, এটাকে এখানে লিখে দিতে পারো, এটাকে এখানে লিখতে পারো, এটাকে এখানে লিখবে আর এটাকে এখানে লিখতে পারো, একই ব্যাপার। অথবা ট্যান থিটার উল্টো হয় কট থিটা, ট্যান থিটার উল্টো হয় কট থিটা। তাহলে 0-র নিচে 1 আছে, এটাকে যেই উল্টাবে, দেখো তাকাও, 0-র নিচে 1 আছে, যেই উল্টাবে 1/0 হবে, মানে এটা ইনফিনিটি এসে যাবে। ট্যান থিটার উল্টো তো কট থিটা, ট্যান থিটার উল্টো তো কট থিটা। দেখো এখানে 1/√3 আছে, যেই উল্টাবে এটা শুধু √3 হয়ে যাবে। এটা 1 আছে, যেই উল্টাবে 1ই হবে। এই √3টার নিচে কিছু নেই, মানে 1 আছে, যেই তুমি এটাকে উল্টাবে, যেই এটাকে উল্টাবে এটা 1/√3 হবে। আর এইখানে ইনফিনিটি আছে, ইনফিনিটি মানে কিন্তু স্যার 1/0, এটা জানি কি জানি না? হ্যাঁ স্যার জানি। ইনফিনিটি মানে 1/0, যেই উল্টাবে 0 পড়ে যাবে, 1 নিচে আসবে, 0 পড়ে যাবে, 1 নিচে আসবে। তো 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার উত্তর 0 হয়। তাহলে এইভাবে কিন্তু আমাদের পুরো চার্টটা আমাদেরকে শেখানো হয়েছিল ক্লাস 10-এ, এবং এই চার্টটা আমাদের এই পুরো চ্যাপ্টারে ভরে ভরে কাজে লাগবে, ভরে ভরে কাজে লাগবে। এই জন্যই চার্টটা আমি শেখালাম। এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই চার্টটা কিন্তু আমাদের ভরে ভরে কাজে লাগবে। চার্টের যদি কোনো মান মুখস্থ না থাকে, তাহলে সেই মানটা তুমি এখনই মনে করার চেষ্টা করো, বা মনে রাখার চেষ্টা করো, বা মুখস্থ করার চেষ্টা করো, কাজে লাগবে লাগবে লাগবে। এর জন্যই আমি বারবার বারবার এই চার্টটাকে এত করে ফোকাস করে শেখাচ্ছি। আশা করি তোমার এই চার্টটা মনে আছে, ক্লাস 10-এ পড়েছো, তারপর 11 পড়ে এসছো, 12-এ পড়ছো, মানে এতদিনে এই চার্ট মুখস্থ হয়ে যাওয়া উচিত। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে এইবারে কিন্তু খুব মুশকিল আছে ভাই। যদি না থাকে তাহলে আমি চার্ট বানিয়ে দিলাম, চার্টটাকে একবার দেখে নাও, দেখে নিয়ে ভালো করে নিজের কাছে প্রিপেয়ার করে নাও। এই অবধি গেল হচ্ছে এই পুরোটা ছক, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও, ট্যান থিটার উল্টোগুলো লিখে দিয়েছি। ট্যান থিটার উল্টো 1/√3 আছে, এটাকে উল্টে লিখেছি √3। 1কে উল্টালে কট থিটা চলে আসবে, √3-র নিচে কিছু নেই, মানে 1 আছে, উল্টালে 1/√3 চলে আসবে। তো এইভাবে আমি লিখে দিয়েছি, গল্প গেল গল্প। আচ্ছা, এইবার একটা কথা ভালো করে শুনবে। আচ্ছা, এবার মন দিয়ে একটা কথা শোনো, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবে। আমরা যখন সাইন থিটা, কস থিটা, এগুলো যখন নেগেটিভ ভ্যালুগুলো পড়েছিলাম, যখন আমরা তোমার কি বলে ওই সংযুক্ত কোণ যখন পড়েছিলাম, তখন মনে আছে যে আমরা এরকম পড়েছিলাম যে সাইন অফ মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তারপরে এখানে সাইন থিটা থাকে। এটা পড়েছি কি পড়িনি বলো? এই যে মাইনাসটা এটা বাইরে বেরিয়ে যায়, তারপর শুধু সাইন থিটা থাকে, এটা পড়েছি কি পড়িনি? পড়েছি। ইনভার্স ফাংশনের ক্ষেত্রেও পুরোপুরি সেম রুল অ্যাপ্লাই হয়, ইনভার্স ফাংশনের ক্ষেত্রেও পুরোপুরি সেম রুল অ্যাপ্লাই হয়, বলে দিচ্ছি। যদি কোনো জায়গাতে এরকম দেখতে পাও সাইন ইনভার্স -x আছে, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স x। যদি কোসেক দেখতে পাও, কোসেক কি হবে, এর ভেতরে ধরো -x আছে, কোসেক ইনভার্স, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, হয়ে যাবে মাইনাস কোসেক ইনভার্স x। যদি কোনো জায়গায় দেখতে পাও ট্যান আছে, ট্যানের ভেতরে -x আছে, এরকম মাইনাস বাইরে বেরিয়ে যাবে, হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স x। যদি দেখতে পাও এখানে কট আছে, কটের ভেতর যদি দেখতে পাও -x আছে, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, এখানে হয়ে যাবে কট ইনভার্স x। এই হয়ে গেল ব্যাপার।
তাহলে আমি কি বললাম, সাইন থাকুক, কোসেক থাকুক, ট্যান থাকুক, কট থাকুক, যাই থাকুক না কেন, এদের প্রত্যেকের মধ্যে থাকা মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে। কেননা আমি পড়েছি সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, কোসেক অফ মাইনাস এক্স মানে মাইনাস কোসেক এক্স, ট্যান অফ মাইনাস এক্স মানে মাইনাস ট্যান এক্স। আমি পড়েছিলাম কিনা সংযুক্ত কোণ যখন পড়েছিলাম তখন এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হয়েছিল কিনা বলো, যে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, কোসেক মাইনাস কে খেতে পারে না, বাইরে বের করে দেয়। সবাই কিন্তু বমি করে করে পটি করে সব বাইরে বার করে দেয়, কেউ খেয়ে হজম করতে পারে না, বমি করে আর পটি করে সব বাইরে বার করে দেয়। সাইন, কোসেক, ট্যান, কট এরা সব পটি করে বাইরে মাইনাসগুলোকে বাইরে বার করে দেয়। কেবল দুজন ফাংশন এমন আছে যাদের পেট পতঞ্জলির প্রোডাক্টের মতো। কিসের মতো? পতঞ্জলি খায় তারা, পতঞ্জলি। অ্যাড দিচ্ছি পতঞ্জলির, ভেবো না, বলে না রামদেব বাবা পতঞ্জলির খেয়ে হেভি নাকি হজম শক্তি হবে, ওই জন্য বলছি তারা পুরো হজমলা বানানো পেট, তাদের পুরো একদম পুরো কি বলবো মানে একদম পুরো হচ্ছে পতঞ্জলির পেট। কারা সেই দুজন? সেই দুজন হচ্ছে একজন কস, একজন হচ্ছে সেক। আমরা জানি যে যদি কখনো কস ইনভার্স মাইনাস এক্স থাকে বা সেক ইনভার্স মাইনাস এক্স থাকে, এদের দুজনের অকাত আছে মাইনাসকে খাওয়া, এদের দুজনের ক্ষমতা আছে মাইনাসকে খেয়ে হজম করা, এর আছে মাইনাসকে খেয়ে হজম করা। এবার যাদের মাইনাসকে খেয়ে হজম করার ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এরম ভাবে লিখতে হয় কস ইনভার্স পাই থেকে এক্স এর বাদ। এরও মাইনাসকে খেয়ে হজম করার ক্ষমতা যেহেতু কসেরই ভাই, তাহলে এর ক্ষেত্রেও লিখবে সেক ইনভার্স পাই থেকে এক্স এর বাদ, বাকিদের ক্ষেত্রে বাইরে বার করে দেবে। তাহলে এরা দুজন হচ্ছে মনে রাখার মতন জিনিস, এরা দুজন হচ্ছে মনে রাখার মতন জিনিস, আর বাকিরা মনে রাখার মতন জিনিস না, মাইনাস বাইরে বার করে দেবে, খেল খাতাম। ছোটবেলায় পড়েছি কিনা বলো, ছোটবেলায় পড়েছি কিনা যে ট্যানের ভেতর যদি আমাদের কখনো মাইনাস থিটা ঢুকে থাকে, মাইনাসকে খাওয়ার মতন ওর পেট ভালো না, ও কি করবে মাইনাসটাকে বাইরে বার করে দেবে, খেলে ওর সহ্য হয় না, হাগা বমি হয়, এইখানে মাইনাস বাইরে বেরিয়ে যাবে, মাইনাস ট্যান থিটা হয়ে যাবে। এ দেখো মাইনাসকে খেতে পারলো না, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ট্যান থিটা হয়ে গেল, এর খেয়ে পেট ভালো না, হজম করতে পারে না। তাই জন্য এরা না তো এর হজম করার ভালো আছে, না তো এর হজম করার পাওয়ার আছে, তাই মাইনাস বাইরে বেরিয়ে যাবে, এরও নেই মাইনাস বাইরে বেরিয়ে যাবে, এরও নেই মাইনাস বাইরে বেরিয়ে যাবে, কটেরও নেই মাইনাস বাইরে বেরিয়ে যাবে। এদের কারোর হজম শক্তি ভালো না। হজম শক্তি ভালো কেবল দুজনের, একজন হচ্ছে কসের আর একজনের হচ্ছে সেকের। যেহেতু কসের হজম শক্তি ভালো তাই জন্য একে আমরা বলবো এই মাইনাস এক্স থাকলে পাই মাইনাস এক্স বলবো, আর সেকের যেহেতু হজম শক্তি ভালো তার জন্য একে সেক ইনভার্স পাই মাইনাস এক্স বলবো। বাকি কারোর হজম শক্তি ভালো না, খেল খাতাম। আচ্ছা এবার আমার কথাটা শোনো, এবার আমার কথা শুনবে। আমি অঙ্ক করবার সময় আমি দুটো জিনিসের ওপর খুব ধ্যান রাখবো। একটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের, এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের, ভালো করে আমার কথাটা শুনবে, প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের একটা রেঞ্জ বা পাল্লা আছে। প্রতিটা ত্রিকোণমিতিক ফাংশনের একটা রেঞ্জ বা পাল্লা আছে, প্রতিটা ত্রিকোণমিতিক ফাংশনের একটা রেঞ্জ বা পাল্লা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে রেঞ্জ বা পাল্লার ব্যাপারটা বোঝাবো, এই পার্টটা বোঝানোর উপর পুরোপুরি অবদান এখানে বলতে পারো যে তোমাদেরকে যতটা প্রেজেন্ট করছি আমার যতটা মানে একটা অবদান রয়েছে বা আমার যতটা রয়েছে তার থেকেও বলা যায় যে একেডি স্যারকে তোমরা এটার জন্য ক্রেডিট জানাবে, কেননা একেডি স্যারের অবদান রয়েছে এখানে অবশ্যই, ঠিক আছে? তো একেডি স্যার লাভ, ঠিক আছে? একেডি স্যার ছাড়া এত সুন্দর একটা অবদান বা এখানে এত সুন্দর একটা জিনিস তুমি কখনো পেতে না, ঠিক আছে? তো এটার জন্য স্যারকে ভালোবাসা আমার তরফ থেকে, ঠিক আছে? এবং তোমরাও স্যারকে প্রণাম জানাবে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো এবার পুরো ব্যাপারটা দেখো, স্যারের জন্য, স্যারের এই পুরো ব্যাপারটা কিন্তু স্যারের একটা অবদান রয়েছে এখানে, অনেক বড় অবদান রয়েছে, স্যার ছাড়া হতো না এটা পুরোটাই, ঠিক আছে? চলো দেখো, এবং তাহলে আমরা এখানে কি করব, আমরা এই জায়গাতে একটা রেঞ্জ বা রেঞ্জ জানবো, রেঞ্জ সাইন থিটার রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে, সাইন ইনভার্সের রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে, কোসেক ইনভার্সের রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে, কটের রেঞ্জ কতর মধ্যে কতর মধ্যে থাকে, এগুলোর প্রত্যেকটা রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে, এই ব্যাপারটা আমি শিখতে চলেছি, মন দিয়ে শুনবে। তাহলে আমি এর জন্য তোমার সামনে একটা নাম্বার লাইন টানবো, এরকম ভাবে একটা নাম্বার লাইন টানবো। এই নাম্বার লাইনের মধ্যে আমি চারটে সংখ্যাকে লিখবো, একটুখানি ভালো করে শুনবে। প্রথমটা হচ্ছে -90°, তারপরে 90° বাড়িয়ে 0 লিখলাম, আরো 90° বাড়িয়ে দিলাম, 90° বাড়িয়ে দিলে এটা চলে আসবে π/2, আরো 90° বাড়ালাম, বাড়ালে এটা চলে আসবে পাই।
তাহলে 90 ডিগ্রি করে করে বাড়িয়েছি। প্রথমটা হচ্ছে -π/2, এর সাথে 90 ডিগ্রি অ্যাড করেছি তাহলে 0, এর সাথে 90 ডিগ্রি অ্যাড করেছি তাহলে π/2, π/2 সাথে 90 ডিগ্রি অ্যাড করেছি তাহলে হচ্ছে পাই। এই যে নাম্বার লাইনটা বানিয়েছি, এই নাম্বার লাইন থেকে আমি পুরো সবার রেঞ্জ মনে রাখতে পারবো। আমাদের ত্রিকোণমিতির টোটাল 6টা ফাংশন আছে। কটা ফাংশন স্যার? 6টা। সাইন, কোসেক, ট্যান, কট, কস আর সেক, টোটাল 6টা ফাংশন আছে। 6টা ফাংশনকে আমরা তিনটে করে গ্রুপ করে নেবো, তিনটে করে গ্রুপ করে নেবো। প্রথম যে গ্রুপটা হবে সেটা হবে 0 থেকে পাই এর মধ্যে। কার মধ্যে? 0 থেকে পাই এর মধ্যে। এদের যা রেঞ্জ থাকবে, প্রথম যে গ্রুপটা সেই গ্রুপটার রেঞ্জ থাকবে হচ্ছে এই 0 থেকে পাই এর মধ্যে থাকবে। ঠিক আছে, 0 থেকে পাই এর মধ্যে এই গ্রুপটার রেঞ্জ থাকবে। ত্রিকোণমিতির টোটাল 6টা ফাংশন, সাইন, কস, ট্যান, কট, কস, সেক। আমি তিনজন করে গ্রুপ বানাবো। প্রথম গ্রুপটার রেঞ্জ কত থেকে কতর মধ্যে? 0 থেকে পাই এর মধ্যে। আচ্ছা, কোন সেই গ্রুপটা মনে রাখার জন্য স্যার একটা সুন্দর শর্ট ট্রিক্স তোমাদের জন্য বানিয়েছেন, সেটা হচ্ছে কোসেক। ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখবে, এখানকার কোসেক মানে কিন্তু কোসেক থিটা না, এখানকার কোসেক মানে হলো 3টে নাম এর মধ্যে ঢুকেছে। যে কোসেক জিনিসটা পড়ছো না, এর মধ্যে 3টে নাম ঢুকে আছে। কি কি ঢুকে আছে দেখো, কস, সেক আর কট। ঠিক আছে, 3টে জিনিস বুঝতে পারলে কি কি ঢুকে আছে দেখে নাও ভালো করে। কস, তাহলে প্রথম ফাংশন কস, তারপরের ফাংশন সেক, ঠিক আছে, আর তারপরের ফাংশন লাস্টে সিটাকে নিয়ে হচ্ছে কট। এদের প্রত্যেকের ইনভার্স ফাংশন, এদের প্রত্যেকের ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, প্রত্যেকের ইনভার্স এক্স বুঝতে পেরে গেছি। তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে যে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত তোমাদের কোসেক এই পার্টটা দিয়ে তোমরা 3টে ফাংশনের রেঞ্জ মনে রাখতে পারবে। কি মনে রাখতে পারবে? 3টে ফাংশনের রেঞ্জ মনে রাখতে পারবে। কোন কোন 3টে ফাংশন? কস, সেক আর লাস্ট একটা কট। কোসেক বলে মনে রাখবে। তাহলে ফার্স্ট গ্রুপটাকে কি দিয়ে মনে রাখবে? ফার্স্ট গ্রুপটাকে মনে রাখবে হচ্ছে কোসেক দিয়ে। সেই কোসেক গ্রুপের মধ্যে তোমাদের কস বলে যে পার্টটা আছে সেটা কসকে বোঝাচ্ছে, সেক বলে যে পার্টটা আছে সেটা সেককে বোঝাচ্ছে, আর কট বলে যে পার্টটা আছে সেটা সি বলে যে পার্টটা আছে সেটা কটকে বোঝাচ্ছে। তাহলে 3টে ফাংশন হলো, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, 3টে পার্ট হলো। এবার এদের প্রত্যেকের আমরা এখানে কি লিখবো? এদের প্রত্যেকের আমরা এখানে প্রসার লিখবো, প্রসার। বা এদের এখানে প্রত্যেকের আমরা কি লিখতে চলেছি? পাল্লা লিখতে চলেছি। ইংরেজিতে এদেরকে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে সুন্দর করে লিখবো। এবার এই যে 3টে ফাংশন তুমি দেখতে পাচ্ছ, এদের কোনটার কত রেঞ্জ হবে এটা মনে রাখার জন্য আমি তোমার সামনে একটা দুর্দান্ত লেভেলের ট্রিক্স ইউজ করব। স্যারকে ধন্যবাদ জানাবে এটার জন্য। ঠিক আছে, স্যার ছাড়া এটা কখনোই পসিবল হতো না। তো দুর্দান্ত লেভেলের ট্রিক্সটা শোনো, ভালো করে শুনবে। একটা কথা বলবো, একটা গল্প বলবো, তার আগে ভালো করে বুঝবে। তুমি একটা কথা চিন্তা করো তো, এই যে ধরো চারিদিকে যে এই যে যুদ্ধ ফুদ্ধ লেগেছে, হ্যাঁ এই যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, এই হচ্ছে সেই হচ্ছে, তার জন্য কি হচ্ছে ব্যাপারটা দেখেছো? গ্যাসের কিন্তু শর্টেজ পড়েছে, দেখতে পাচ্ছ। এবং যারা গ্যাসের যা শর্টেজ পড়েছে তাতে অনেক বাড়িতে রান্না বান্না নিয়ে কিন্তু এখন একটা বিশাল সমস্যা চলছে ভাই। যা মানে গ্যাসের যা অবস্থা, বাইরে যা গ্যাসের যা অবস্থা, তুমি মানে গেলে বুঝতে পারবে যে গ্যাস এখন কিন্তু বাইরে পাওয়া যাচ্ছে না। এবং এই গ্যাস না পাওয়ার জন্য সব থেকে বিপদে কারা পড়েছে জানো? বড় লোকরা না, গরিব লোকরা না, মধ্যবিত্তরা। এটা একটা গল্পের জন্য বলছি। সব থেকে বিপদে অ্যাকচুয়ালি যদি পড়েছে সেটা হচ্ছে মধ্যবিত্তরা। যারা বড় লোক তাদের অনেক টাকা পয়সা আছে, তারা পয়সা কড়ি দিয়ে গ্যাস ফ্যাস তুলে নেবে। যারা গরিব তাদের অনেকের বাড়িতে হয়তো গ্যাসই নেই, তারা হয়তো অনেকে কাঠের জালে রান্না করে, অনেকে তোমার হচ্ছে ঘুঁটে বা কয়লা দিয়ে উনুনে রান্না করে, আর তাদের বাড়িতে হয়তো অনেকেরই গ্যাসই নেই। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তারা কিন্তু পড়েছে প্রায় মহা বিপদে। এবং এতটা বিপদে পড়েছে যে মানে এটাকে মানে আমরা বলতে পারি যে অল মধ্যবিত্ত পরিবার এন্ড, সমস্ত মধ্যবিত্ত পরিবার শেষ, অল মধ্যবিত্ত পরিবার এন্ড। তাহলে কি লিখছি ভালো করে একটুখানি দেখবে।
এই জায়গাটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। অল মধ্যবিত্ত এন্ড, ঠিক আছে, অল মধ্যবিত্ত এন্ড। সব থেকে বিপদে কারা পড়েছে? মধ্যবিত্তরা। অল মধ্যবিত্ত এন্ড। তাহলে আমি তোমার সামনে আগে একটা ফার্স্টে দাগ টানলাম, সেই দাগের মধ্যে চারখানা তোমার কাছে ভ্যালু লিখলাম, -π/2 মানে 90 ডিগ্রি, তার সাথে 90 ডিগ্রি অ্যাড করে 0, তার সাথে 90 ডিগ্রি অ্যাড করে π/2, তার সাথে 90 ডিগ্রি অ্যাড করে হচ্ছে পাই। এটা আমরা ফার্স্টে লিখলাম এবং বললাম যে এই পুরো যে রেঞ্জটা, এই পুরো রেঞ্জটাকে আমরা তিনটে 6টা ভাগে ভাগ করেছি। তিনটে 6টা ভাগে ভাগ করেছি। কি কি সেই তিনটে ভাগ? তিনটে 6টা ভাগে ভাগ করেছি মানে কি, আমাদের টোটাল 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, আমরা তিনজন করে গ্রুপ বানিয়েছি। প্রথম গ্রুপটা কি? প্রথম গ্রুপটা 0 থেকে পাই পর্যন্ত। প্রথম গ্রুপটা 0 থেকে শুরু করে পাই পর্যন্ত। সেই গ্রুপটা কারা কারা? কস হবে, সেক হবে, কট হবে। মনে রাখার জন্য কি বলবো? কোসেক বলবো। কোসেকের কসটা হলো কস ফাংশন, সেকটা হলো সেক ইনভার্স, আর লাস্টের সিটা হলো কট ফাংশন। কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, এটা আমরা বলবো। বলার এই যে বললাম কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, এটা মনে রাখার জন্য এই 0 থেকে শুরু করে পাই পর্যন্ত রেঞ্জ হবে এদের। কত থেকে কত পর্যন্ত আমি মার্কিং করে দিয়েছি, দেখো 0 থেকে শুরু করে পাই পর্যন্ত এদের রেঞ্জ হবে। এবার কিভাবে হবে রেঞ্জটা ভালো করে শোনো। প্রথম ফাংশনটার ক্ষেত্রে অল রেঞ্জ আসবে। অল মানে 0 থেকে পাই পর্যন্ত সবাই হবে। 0 থেকে পাই পর্যন্ত পুরো রেঞ্জটাই আসবে, মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত পুরো মানটাই হবে। তারপরের ফাংশনটার জন্য অর্থাৎ সেক ইনভার্সের জন্য মধ্যবিত্তটা থাকবে না, মানে মিডিলটা থাকবে না। এরও 0 থেকে পাই পর্যন্ত হবে, ভালো করে দেখো, এরও কিন্তু 0 থেকে পাই পর্যন্ত পুরোটাই হবে, কিন্তু কোনটা থাকবে না? থাকবে না মধ্যবিত্তটা থাকবে না, অর্থাৎ π/2টা থাকবে না। তাহলে π/2টাকে আমরা কি করছি? বাদ করে দিচ্ছি, π/2টা থাকবে না। এবং লাস্টে যেটা কট রয়েছে, কটের ক্ষেত্রে এন্ডের দুটো থাকবে না, এন্ডের দুটো, এ দেখো লেখা আছে এন্ডের দুটো থাকবে না। অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত সব থাকবে, 0 থেকে পাই পর্যন্ত সব মানই থাকবে, শুধু লাস্টের দুটো থাকবে না, অর্থাৎ 0 থাকবে না আর পাই থাকবে না। 0 থাকবে না আর পাই থাকবে না, এরা দুজন বাদ যাবে। এরা দুজন বাদ করে দিলাম, এরা দুজন বাদ যাবে। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে মনে রাখার টেকনিকটা ভেরি ইজি হয়ে গেল। আমি ফার্স্টে বললাম কি, আমি ফার্স্টে একটা রেঞ্জ মাথায় রাখবো। সেই রেঞ্জটা কোথা থেকে শুরু হবে? -π/2 থেকে, তারপর 90 ডিগ্রি অ্যাড করলে 0 আসবে, আরো 90 ডিগ্রি অ্যাড করলে π/2 আসবে, আরো 90 ডিগ্রি অ্যাড করলে পাই আসবে। এরকম একটা রেঞ্জ বানিয়ে নিলাম। রেঞ্জ বানানোর পর সেটা স্টার্টিংটা কোথা থেকে হবে? স্টার্টিংটা হবে 0 থেকে চলবে পাই পর্যন্ত, ঠিক আছে? কোন তিনজন এই রেঞ্জের মধ্যে আসবে? কোসেক মানে কিন্তু এখানে কোসেক না, কোসেক ফাংশন না, এখানে কোসেক বলতে কস, সেক আর লাস্টের কট। এইটুকু অবধি কস, তারপর সেক, তারপর লাস্টের কট, ঠিক আছে? কস, সেক এন্ড কট এটা আসবে। তাহলে কস ফাংশন লিখেছি, সেক ইনভার্স লিখেছি, কট ইনভার্স এক্স লিখেছি। এবার কিভাবে মাথায় রাখবো এটা? কার রেঞ্জ কতটা সেটা কিভাবে মাথায় রাখবো? মাথায় রাখার জন্য আমার একটা ট্রিক্স ইউজ করেছি, যে অল মধ্যবিত্ত এন্ড, সমস্ত মধ্যবিত্ত শেষ, যা গ্যাসের যে অবস্থা তাতে অল মধ্যবিত্ত এন্ড। অল যেটা, অল মানে 0 থেকে পাই পর্যন্ত সব মান হবে প্রথমটার ক্ষেত্রে। এই যে প্রথমটার ক্ষেত্রে অল হবে, অল মান আসবে। যেটা সেক আছে, সেকের ক্ষেত্রেও 0 থেকে পাই পর্যন্ত সব মান হবে, শুধু হবে না কোনটা? মধ্যবিত্তরটা হবে না, অর্থাৎ π/2 এর মানটা হবে না। তাহলে 0 থেকে পাই পর্যন্ত সবাই হবে, শুধু π/2টা হবে না। আর লাস্টে যে কটটা পাচ্ছ, কটের জন্য 0 থেকে পাই পর্যন্ত অল মান হবে, 0 থেকে পাই পর্যন্ত অল মান হবে, কিন্তু এন্ডেরটা হবে না। এন্ডে কে কে আছে? এন্ডে দুজন আছে, 0 আর পাই, এর এই দুজন এন্ডে যারা আছে তাদেরটা হবে না। 0 আর পাই বাদে বাকি সব মান হবে 0 থেকে পাই এর মধ্যে। তাহলে কট ইনভার্স ফাংশনের জন্য 0 থেকে শুরু করে পাই পর্যন্ত সব মান হবে, শুধু 0 ডিগ্রি হতে পারে না আর পাইটা হতে পারে না, 0 আর পাইটা হতে পারে না, বাকি মাঝখানে সব মান হবে। এটা হচ্ছে প্রসার বা পাল্লা। এবার একটা কথা, তোমার মনে পড়ে যে যখন তুমি ক্লাস 10-এ পড়াশোনা করতে, তখন তোমার এই জিনিসগুলো শেখানো হয়েছিল যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে ছিল কস থিটা।
তারপরে তোমার ছিল কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ছিল সাইন থিটা, তারপরে তোমার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে ছিল কট থিটা, তারপরে তোমার কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে ছিল তোমার ট্যান থিটা, তারপর তোমার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ছিল তোমার কোসেক থিটা, আর তোমার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে তোমার ছিল সেক থিটা। এগুলো কি পুরনো সেই দিনের কথা মনে পড়ে না বলো? আশা করি তোমার মনে পড়ছে। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কস থিটা আসে, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন থিটা আসে। তার মানে আমি বুঝে গেলাম যে সাইন আর কস, এই সাইন আর কস কিন্তু একে অপরের পূরক কোণ, মানে পূরক ভাবে রয়েছে, একে অপরের কমপ্লিমেন্ট। এটা আমি বুঝতে পারলাম যে একে অপরের কমপ্লিমেন্ট, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কস আসবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন আসবে। একে অপরের সাথে পূরক কোণের সমষ্টি করলে তোমাদের এখানে, তাহলে একে অপরের পূরক যারা তাদেরকে আমরা এখানে লিখবো। তাহলে কসের পূরককে, কসের পূরক হচ্ছে সাইন ইনভার্স এক্স, সবার আগে একে লিখবো। আচ্ছা, সেকের পূরক কে ছিল? সেকের পূরক ছিল কোসেক ইনভার্স এক্স, তাকে লিখবো। এই দেখে নাও সেকের পূরক কোণ, এদিকে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, সেকের পূরক কোসেক ছিল। আর কে ছিল দেখো, আর দেখো কটের পূরক কে ছিল? কটের যে পূরক ছিল সেটা ছিল হচ্ছে তোমার ট্যান থিটা, তাহলে ট্যান ইনভার্স এক্স। যেরকম ভাবে ওপরে তিনজনকে পরপর লিখেছো পুরো সেম প্যাটার্নে, কসেরটা, কসের যে পূরক তাকে আগে লিখবে, তারপর সেকের যে পূরক তাকে লিখবে, তারপর কটের যে পূরক তাকে লিখবে, যে যার তার সাথে তাকে লিখবে। মনে করো cos 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন থিটা আসতো, আগে cos-এর জন্য সাইন লিখবে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা করলে cosec থিটা আসতো, cosec কে লিখবে। লাস্টে cot 90 ডিগ্রি মাইনাস থিটা করলে tan থিটা আসতো, tan কে লাস্টে লিখবে। ঠিক যেরকম ভাবে উপরের তিনজনকে পরপর লিখেছো, ঠিক সেরকম ভাবে পরের তিনজনকে পরপর লিখবে, যেন সিকোয়েন্স না গুলিয়ে যায়। সিকোয়েন্স গুলি গেলে কিন্তু খেল খতম হয়ে যাবে পুরো। সিকোয়েন্স যেন না গোলে, আমি বলে দিলাম কিন্তু কসের জন্য সাইন হবে, সেকের জন্য কোসেক হবে, কটের জন্য ট্যান হবে, পরপর সিকোয়েন্সে থাকবে তিনটে। গেল এই তিনটে। এই তিনটে হওয়ার পর সেম প্রসিডিওর আবার আমরা এখানে ইউজ করব। সেম প্রসিডিওর আবার রেঞ্জ বার করবার জন্য আমরা এখানে ইউজ করব। ভালো করে আমাদের তিনজনের জন্য ভালো করে কথাটা শুনবে। দেখো আমি খেলায় 4 জনকে নিয়েছিলাম, 2 জনকে নিয়ে এখনো পর্যন্ত গেম খেলেছি, সেটা হচ্ছে শূন্যকে আর পাইকে নিয়ে গেম খেলেছি। বাকি 2 জন এতক্ষণ বেঞ্চে বসেছিল, ওয়াটার বয়ের কাজ করছিল। এই হয় না, ইন্ডিয়া টিমে ধরো 15 জনকে খেলায় নিয়েছে, নিয়ে হয়তো 11 জনকে মাঠে খেলাচ্ছে আর বাকি 4 জনকে হচ্ছে বেঞ্চের মধ্যে বসিয়ে রেখেছে, খেলায় নিচ্ছে না। তো এই বাকি 2 জন, এই যে -π/2 আর π/2, এরা এখন বেঞ্চে বসেছিল, এতক্ষণ বেঞ্চে বসেছিল। যেমন সঞ্জু স্যামসনকে এত ভালো ম্যাচ খেললো, কিন্তু সঞ্জু স্যামসনও কিন্তু কিছুদিনের জন্য বেঞ্চে বসেছিল। তারপরে গিয়ে সঞ্জু স্যামসন এত ভালো খেললো, গিয়ে এবার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, ঠিক আছে, কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু অনেকদিন বেঞ্চে বসেছিল। সেরকম এতক্ষণ পর্যন্ত এই -π/2 আর এই π/2 কিন্তু বেঞ্চে বসেছিল। এবার এরা খেলায় পার্টিসিপেট করবে। এবার -π/2 থেকে +π/2 পর্যন্ত আমরা রেঞ্জ নেব। কি বললাম? -π/2 থেকে +π/2 পর্যন্ত আমরা এবার রেঞ্জ নেব। রেঞ্জটা কিভাবে হবে? প্রথমে নিতে হবে অল মানে -π/2 থেকে +π/2 পর্যন্ত সবাই হবে সাইনের ক্ষেত্রে, -π/2 থেকে +π/2 পর্যন্ত সবাই হবে, পুরোটা হয়ে গেল। তারপরে কাকে হবে? তারপরে মধ্যবিত্ত পরিবার থাকবে না, তার মানে কোসেকের ক্ষেত্রেও -π/2 থেকে π/2 পর্যন্ত সবাই হবে, কিন্তু এবারে মধ্যবিত্ত পরিবার থাকবে না, মানে মিডিলের জন্যটা থাকবে না। মিডিলে কে আছে? -π/2 থেকে +π/2 মিডিলে কে আছে? মিডিলে 0 আছে, তাহলে 0 থাকবে না। এবারে বাদ যাবে হচ্ছে 0, এটা থাকবে না। আর লাস্টেরটাতে এন্ডেরটা শুধু থাকবে না, কিন্তু -π/2 থেকে +π/2 পর্যন্ত সবাই হবে, -π/2 থেকে π/2 পর্যন্ত সবাই হবে, কিন্তু সবাই হবে, কিন্তু এন্ডেরটা থাকবে না। এন্ডেরটা মানে -π/2 আর π/2 যে এন্ড দুটো, এই যে এন্ড দুটো, এই এন্ডেরটা থাকবে না। অর্থাৎ আমরা বলবো বাদ দিতে হবে -π/2 এবং π/2, এই দুটোকে বাদ করে দেবো, এরা থাকবে না। -π/2 আর π/2 এরা থাকবে না। 6 জনের রেঞ্জ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো ভালো করে দেখো, একদম ইজি। 6 জনের রেঞ্জ আমি একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বানিয়ে দিয়েছি। তাহলে কি বললাম?
কসের জন্য প্রথমে হচ্ছে কি কসের জন্য 0 থেকে পাই অল হবে। তারপর কসের পর কি আছে সেক, সেকের জন্য 0 থেকে পাই অল হবে, বাট মধ্যবিত্ত পরিবার π/2 থাকবে না। আর লাস্টেরটা সেক ছিল, এই লাস্টেরটা কট ছিল, কট মানে কি হবে 0 থেকে পাই পর্যন্ত সবাই হবে, কিন্তু এন্ডের দুটো থাকবে না, 0 আর পাই থাকবে না। দেখো 0 আর পাই ছিল না। তারপর তাদের উল্টোগুলোকে লিখলাম, কসের উল্টো সাইন ছিল, সেকেরটা কোসেক ছিল, কটেরটা ট্যান ছিল, লিখে নিলাম। যারা এতক্ষণ খেলায় পার্টিসিপেট করেনি, কারা কারা পার্টিসিপেট করেনি, -π/2 আর +π/2, এরা এতক্ষণ খেলায় পার্টিসিপেট করেনি, এবার এরা খেলতে নামবে, খেলতে নেমেছে এরা। তাহলে -π/2 থেকে π/2 পর্যন্ত অল লিখবো। প্রথমে অল ফাংশন থাকবে, -π/2 থেকে π/2 পর্যন্ত অল আছে। তারপরটাতে মধ্যবিত্ত থাকবে না, মধ্যবিত্ত মানে -π/2 থেকে π/2 মধ্যে মিডিলে 0 পড়ে, এ থাকবে না। তাহলে -π/2 থেকে π/2 পর্যন্ত অল থাকবে, বাট 0 থাকবে না। এটা কোসেকের ক্ষেত্রে কমপ্লিট। আর ট্যানের ক্ষেত্রে -π/2 থেকে π/2 পর্যন্ত সবাই থাকবে, শুধু এন্ডের গুলো থাকবে না, অর্থাৎ -π/2 and +π/2 এই দুটো থাকবে না, -π/2 and +π/2 এরা থাকবে না। তাহলে এই হয়ে গেল 6টা জিনিসের রেঞ্জ, খেল খাতাম। ব্যাস, এইবার আমাদেরকে যা পারে প্রশ্ন দিক, আমরা বার করে দেবো, উড়িয়ে দেবো সব প্রশ্ন, উড়ায় দে পুরো, একদম উড়ায় দে, একদম পুরো উড়িয়ে রেখে দেবো প্রতিটা প্রশ্নকে। শুধু এই রেঞ্জটাকে মাথায় রাখবে। রেঞ্জ তোমাকে আর কষ্ট করে মাথায় রাখতে হবে না, তুমি পরীক্ষার সময় এরকম একটা ডায়াগ্রাম বানিয়ে নেবে, আর এরকম প্রথমটা 0 থেকে পাই পর্যন্ত করবে, প্রথমটা 0 থেকে পাই পর্যন্ত করবে, এবং সেইটা মাথায় রাখার নিয়ম হচ্ছে কোসেক। কোসেকের জন্য কস, সেক, কট, 3টে হয়ে গেল। তারপরেরটাতে বাকি 3জন যারা থাকবে তাদেরকে লিখে দেবে। তাহলে বাকিটা হচ্ছে -π/2 থেকে +π/2 মধ্যে হবে। এবং এটা মনে রাখার ট্রিক্স হলো অল মধ্যবিত্ত এন্ড। খেল খাতাম, বাকি অঙ্ক করে ফেলবে নিজে নিজে। চলো এবার আমরা অঙ্ক করব, তারপরে আমরা সাধারণ মানের কনসেপ্ট শিখবো। এই যেমন দেখো এইখানটাতে দিয়েছে হচ্ছে cos ইনভার্স -½ কি দিয়েছে, cos ইনভার্স -½ cos ইনভার্স -½ দেওয়া আছে। আর একটা কথা বলি, এখানে বলে দিই অঙ্ক শুরু করার আগে, যদি কখনো এরম দেখতে পাও যে তুমি এমন একটা ভ্যালু বার করলে যেটা এই রেঞ্জের মধ্যে পড়ছে না, যার যেটা রেঞ্জ, যেমন সাইনের রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2, এই রেঞ্জের মধ্যে যদি কখনো না পড়ে, যার যেটা রেঞ্জ তার মধ্যে তার ভ্যালুকে থাকতেই হবে। যদি কখনো না থাকে তাহলে তাকে পাই থেকে মাইনাস করবে। কি বললাম, এখানে লিখছি, যদি রেঞ্জের বাইরে ভ্যালু আসে, তাহলে কি করব, আসলে পাই থেকে বিয়োগ হবে, তখন ঠিক আছে, বুঝতে পারলে। যদি রেঞ্জের বাইরে কখনো ভ্যালু চলে আসে তাহলে তার বিয়োগটা পাই থেকে করতে হবে। অনেক সময় এরকম হতে পারে যে -π/2 থেকে π/2 মধ্যে ভ্যালু নেই, হয়তো ভ্যালুটা এরকম জায়গায় আছে বা এর আগে আছে, তখন পাই থেকে মাইনাস করব সাইনের ক্ষেত্রে। যার যেটা রেঞ্জ তার মধ্যে ভ্যালু থাকতে হবে। যদি কসের রেঞ্জ 0 থেকে পাই এর মধ্যে ভ্যালু আসতে হবে, যদি না আসে তখন পাই থেকে মাইনাস করাবো, ঠিক আছে, এটা মাথা রাখবে কিন্তু, বুঝতে পারলাম। যেমন সেকের রেঞ্জ হচ্ছে, যেমন এই কটের রেঞ্জ দেখো 0 থেকে পাই এর মধ্যে ভ্যালু আসতে হবে। যদি দেখা গেল -π/2 এসছে, তো মাইনাস করাবো, তখন পাই থেকে মাইনাস করাবো, তখন সেটাকে পাই থেকে তখন মাইনাস করবো। রেঞ্জের বাইরে ভ্যালু পড়ে গেলে তখন পাই থেকে মাইনাস হবে, আদারওয়াইজ হবে না, নর্মাল যেরকম আছে সেরকম বসে যাবে, ঠিক আছে। চল অঙ্ক শুরু করছি তোমাদের জন্য, দেখে নাও অঙ্ক শুরুয়াত করছি। এই হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন যখন শুরুয়াত করব, বলেছে cos ইনভার্স -½ এর মুখ্য মান নির্ণয় করো। মুখ্য মান মানে প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান, এইগুলো সব মুখ্য মান বার করাই শিখছি। আচ্ছা, মুখ্য মান কি করে বার করতে হয়, আমি তোমাদেরকে একটু আগে অঙ্ক করানোর সময় বলেছিলাম। দেখো তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের প্রথম প্রশ্ন, এটা ছায়া প্রকাশনী বইয়ের প্রশ্ন, কনভেনশনাল টাইপ করছি, ঠিক আছে, কনভেনশনাল টাইপ করছি, এমসিকিউ অর্থাৎ প্রথমটার কনভেনশনাল টাইপ করছি। আমাদের কি দিয়েছে দেখো, আমাদেরকে দিয়েছে cos ইনভার্স -½ এরকম দিয়ে দিয়েছে। আমাকে সবার আগে জানতে হবে যে cos মাইনাসকে খেতে পারে কি পারে না। পারে, cos আর sec মাইনাসকে খেতে পারে। এদের ক্ষেত্রে আমি বলেছিলাম যদি এরকম কেস আসে তাহলে এরকম করতে, cos ইনভার্স সবসময় পাই থেকে সেই অ্যাঙ্গেলটাকে বাদ দিতে হবে, পাই থেকে বিয়োগ দিতে হবে, বা ডাইরেক্টলি এরকম করতে পারো, বা ডাইরেক্টলি এইটাকে এরকম করতে পারো যে এই cos ইনভার্স লেখারই দরকার নেই, ঠিক আছে, এসব লেখারই দরকার নেই। আমি কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে বলেছিলাম, মনে আছে যে পাই থেকে মাইনাস যাবে, মনে করে দেখো, আমি মনে করে দিচ্ছি এখানে, দেখো এদিকে তাকাও, কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে দেখো বলেছিলাম
যে cos ইনভার্স যদি মাইনাস এক্স থাকে, যদি কসের কেস আসে তখন পাই থেকে বিয়োগ দেবো, সেক ইনভার্স মাইনাস এক্স আসলে সেকেরটার ক্ষেত্রেও পাই থেকে বিয়োগ দেবো। তাহলে কসের ক্ষেত্রেও আমরা পাই থেকে বিয়োগ দেবো, সেকের ক্ষেত্রেও আমরা পাই থেকে বিয়োগ দেবো। বাকি কারোর ক্ষেত্রে আমরা পাই থেকে বিয়োগ দেবো না যদি না সেটা রেঞ্জের বাইরে যায়। বাকির ক্ষেত্রে মাইনাস থাকলে বাইরে বেরিয়ে যাবে, মাইনাস থাকলে বেরিয়ে যাবে, মাইনাস থাকলে বেরিয়ে যাবে, মাইনাস থাকলে বেরিয়ে যাবে। শুধুমাত্র কসের ভেতরে যদি মাইনাস থাকে তখন সেটা পাই থেকে বিয়োগ হবে। তা আমরা দেখছি ওখানে কসের ভেতরে মাইনাস আছে, আমরা দেখছি এখানে কসের ভেতরে মাইনাস আছে, দেখানো কসের ভেতরে কি আছে, কসের ভেতরে মাইনাস ঢুকে আছে, তাহলে আমরা পাই থেকে বিয়োগ দেবো। আচ্ছা পাই থেকে যে বিয়োগ দেবো, কত বিয়োগ দেবো, হাফ কসের কত ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান, হাফটা হচ্ছে কসের 60 ডিগ্রির মান। 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি মানে পাই বাই 3, 60 ডিগ্রি মানে কিন্তু পাই বাই 3, 180/3। তাহলে পাই থেকে বাদ দেবো পাই বাই 3, মানে এসে যাবে 3 পাই মাইনাস পাই, মানে 2 পাই বাই 3 আসবে, অর্থাৎ অপশন বি কারেক্ট হয়ে গেল, খতম কোশ্চেন। এক লাইনে উড়ে যাবে, এক লাইনে উড়ে যাবে। কসের ভেতরে যেহেতু নেগেটিভ আছে, আমি বলেছিলাম কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে পাই থেকে বাদ যায়, বাকিদের ক্ষেত্রে বাদ যাবে না। পাই থেকে বাদ যাবে কার ক্ষেত্রে, কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে। তো কসের ভেতরে নেগেটিভ আছে তাহলেই বাদ যাবে, নেগেটিভ না থাকলে বাদ যেত না, চিন্তা ছিল না কিছু। পাই থেকে বিয়োগ দেবো, কত বিয়োগ দেবো, হাফটা কত ডিগ্রির মান, হাফ কত ডিগ্রি মান, কসের কত ডিগ্রির মান হয়, চার্ট বানিয়ে দিয়েছি একটু আগে, হাফ হচ্ছে 60 ডিগ্রির মান। 60 ডিগ্রি মানে পাই বাই 3, তাহলে পাই থেকে বিয়োগ যাবে পাই বাই 3, লসাগু করে দেখো এটা, অ্যান্সার 2 পাই বাই 3 পাবে, অপশন বি কারেক্ট, খতম কাহানি। প্রশ্ন শেষ, প্রশ্ন শেষ, একের দাগ হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে আসছি, সেকেন্ড কোশ্চেনে আসছি, এদিকে তাকাও, এদিকে তাকাও। কোসেক ইনভার্স মাইনাস রুট 2 আছে, কোসেক ইনভার্স মাইনাস রুট 2 আছে, কি করতে হবে, কোসেক কি মাইনাসকে খেতে পারে, পারে না, কোসেক মাইনাসকে খেতে পারে না, তাহলে মাইনাসটাকে আগে বাইরে বার করে দাও, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে গেল, থেকে গেল কোসেক ইনভার্স রুট 2, কোসেক ইনভার্স রুট 2 থেকে গেল, বলো বুঝতে পারলে কি পারলে না, কোসেক তো মাইনাসকে খেতে পারে না, তাহলে মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, হয়ে গেল কোসেক ইনভার্স রুট 2, কোসেক ইনভার্স রুট 2 হয়ে গেল, বুঝতে পেরেছি। আচ্ছা কোসেক থিটার মান রুট 2 কত ডিগ্রিতে হয়, কোসেক থিটার মান রুট 2 হয় 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে হয়, ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক বলেছি। তাহলে মাইনাস লিখলাম, কোসেক থিটার ভ্যালু 45 ডিগ্রিতে হয় মানে পাই বাই 4, পাই বাই 4 মাইনাস পাই বাই 4 আসছে। কোসেক থিটার মান রুট 2 হয় পাই বাই 4 এ 45 ডিগ্রিতে হয়, তাই জন্য পাই বাই 4 লিখেছি, আগে মাইনাস ছিল মাইনাস লিখেছি। এবার প্রশ্ন আমার কাছে যে আমি যেটা লিখেছি সেটা কি ঠিক লিখেছি, কোসেক থিটার মান কি মাইনাস পাই বাই 4 হতে পারে, চলো তো একটুখানি দেখি, কোসেক থিটার মান কি পাই বাই 4 হতে পারে, মাইনাস পাই বাই 4, চলো তো একটু দেখি। আচ্ছা কোসেকের মান মাইনাস 90 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান হতে পারে, শূন্যটা ছাড়া। আর মাইনাস 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে সেই মানটা তো অবভিয়াসলি মাইনাস 90 থেকে প্লাস 90 এর মধ্যেই অবস্থান করছে, তাহলে এটা হতে পারে, অসুবিধা নেই, ঠিকই আছে। দেখো আমরা কি শিখলাম, কোসেক থিটার মান মাইনাস 90 থেকে প্লাস 90 এর মধ্যে যে কোনো মান হতে পারে। আচ্ছা তাহলে একটুখানি বোঝাই ব্যাপারটা, আমি একটুখানি বোঝাই, কোসেকের মানটা মাইনাস 90 থেকে প্লাস 90 এর মধ্যে যে কোনো মান হতে পারে। আমাদের কত বেরিয়েছে, আমাদের বেরিয়েছে মাইনাস 45, তাহলে মাইনাস 45 যে ভ্যালুটা, মাইনাস 45 ভ্যালুটা তো মাইনাস 90 থেকে প্লাস 90 এর মধ্যেই রয়েছে, মাইনাস 45 তো মাইনাস 90 থেকে প্লাস 90 এর মধ্যে রয়েছে, তাহলে ঠিকই বের করেছি, কোনো ভুল নেই। যদি এবার দেখা যেত যে এটা মাইনাস 45 না এসে ধরো দেখা গেল যে মাইনাস 120 আসলো, এরম জায়গাতে আসলো, এই রেঞ্জটা এটাই তোর রেঞ্জ, এই রেঞ্জের বাইরে আসলো, মনে করো এরম জায়গায় আসলো, এই রেঞ্জের মধ্যে আসলো না, এরম জায়গায় আসলো, তখন ওই ভ্যালুটাকে পাই থেকে মাইনাস করাতে হতো। তো এটা তো মাইনাস 45 এসছে, রেঞ্জের মধ্যেই ভ্যালু আছে, কোনো চিন্তার ব্যাপার নেই, ওটাই অ্যান্সার করে দিয়ে চলে আসবো, ওটাই অ্যান্সার, অর্থাৎ মাইনাস পাই বাই 4 অ্যান্সার আসবে, মাইনাস পাই বাই 4 অ্যান্সার আসবে, মানে এরটা কারেক্ট হবে, 2 3-এর মুখ্য মান তুমি করে নেবে, এবার পেরে যাবে। এবার 3-এর মুখ্য মান তুমি করে নেবে, কট ইনভার্স 1/√3 মুখ্য মান তুমি ওড়াতে পারবে, এরপরে যে কটার মুখ্য মান আছে তুমি করতে পারবে, এ দেখো এর মুখ্য মান এর মুখ্য মান সবই তুমি করতে পারবে, ঠিক আছে। আর একটা করে দিচ্ছি, চলো এটা করে দিচ্ছি, চলো কট ইনভার্স মাইনাস 1/√3 এটা করাচ্ছি, কট ইনভার্স মাইনাস 1/√3। আচ্ছা তুমি আগে একটা কথা চিন্তা করো, কট কি মাইনাসকে খেতে পারে, পারে না, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, হয়ে যাবে মাইনাস কট ইনভার্স 1/√3, ঠিক বললাম কি ভুল বললাম স্যার, ঠিক বললাম। কট মাইনাসকে খেতে পারে না, মাইনাসকে বাইরে বার করে দেবে, কট ইনভার্স 1/√3 থাকবে, কট ইনভার্স 1/√3 থাকলো, এই অবধি হয়ে গেল। এবার আমার একটা ব্যাপার এখানটাতে বুঝতে হবে যে কট থিটার মান 1/√3 হয় কত ডিগ্রিতে,
কট থিটার মান 1/√3 হয়, যতদূর আমার মনে পড়ছে কট থিটার মান 1/√3 হয় 60 ডিগ্রিতে, কারণ tan 60 ডিগ্রি মান √3, cot 60 ডিগ্রি মান কিন্তু 1/√3। তাহলে এই জায়গাতে লিখবো মাইনাস, এটা 60 ডিগ্রিতে হয়, তাহলে -π/3, -π/3 মানে -60 ডিগ্রি আসছে, -60 ডিগ্রি আসছে। এবার আমি একটা জিনিস টেস্ট করব যে আমি যে রেঞ্জটা বার করেছি, আমি যে ভ্যালুটা বার করেছি সেটা কি কটের যেটা অরিজিনাল রেঞ্জে আমি শিখিয়েছিলাম সেই রেঞ্জের মধ্যে আছে। আমি তো -60 ডিগ্রি বার করলাম, আমি যে রেঞ্জটা শিখেছি সেটা কি আমি যে রেঞ্জটা বার করেছি তার মধ্যে আছে? চলো একটু দেখে নিই তো। আমি তোমাকে শিখিয়েছিলাম যে কট থিটার ভ্যালু যেটা কট হবে, কট ইনভার্স এক্স, সেই কট ইনভার্স এক্স এর ভ্যালু 0 থেকে পাই এর মধ্যে থাকবে, কোনো নেগেটিভ বলে কিছু থাকবে না। দেখো পুরো পজিটিভ গ্রুপটা দেখো, 0 থেকে শুরু করে পাই পর্যন্ত, এই পজিটিভ জোনটা অ্যান্সার হওয়া উচিত। পজিটিভ জোনটা অ্যান্সার হওয়া উচিত, 0 থেকে পাই পর্যন্ত পজিটিভ জোনটা অ্যান্সার হওয়া উচিত, 0 থেকে পাই এর মধ্যে অ্যান্সার হওয়া উচিত, পজিটিভ জোনটা হওয়া উচিত। কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে কি দেখলাম? এটা কি দেখে ফেললাম? অঙ্ক করতে গিয়ে 0 থেকে পাই এর মধ্যে তো আসেনি, রেঞ্জের বাইরে পড়ে গেছে। এই মেরেছে রে ভাই, রেঞ্জের বাইরে পড়ে গেছে। এবার কি করব? কোনো চিন্তা নেই, রেঞ্জের বাইরে যখনই পড়ে যাবে, 0 থেকে পাই মানে পজিটিভ জোন অ্যান্সার আসেনি, 0 থেকে পাই এর মধ্যে অ্যান্সার আসেনি, তার বাইরে রেঞ্জ পড়ছে, তার বাইরে ভ্যালু পড়ছে, তাহলে এই পুরোটাকে পাই থেকে মাইনাস করে দাও, খেল খাতাম। কোনো চিন্তার কিছু নেই, জাস্ট পাই থেকে মাইনাস করে দাও পুরোটাকে। কত অ্যান্সার এসে যাবে? 3π - π, অ্যান্সার এসে যাবে 2π/3 এসে যাবে। অপশন এ কারেক্ট, খতম কাহিনী, শেষ। 2π/3 অ্যান্সার হয়ে গেল, খেল খাতাম। 3টে অঙ্ক করিয়ে দিয়েছি মুখ্যমানের উপর, 2টো তোমার দমে করো। একটা এটা tan ইনভার্স -√3 মুখ্যমান কত, এটা করবে 4এরটা, আর এখান থেকে 4এরটা করো, আর খালি হচ্ছে তোমার 3এরটা করো, 3এর দাগের অঙ্কটা, আর তোমার হচ্ছে এখানে যে 4এর দাগের অঙ্কটা, এই 3 আর 4এর দাগের অঙ্কটা তুমি খালি নিজে করবে। বাকি সব অঙ্ক আমি তোমার জন্য করিয়ে দিয়েছি। 5টা প্রশ্ন ছিল মুখ্যমানের ওপর, 1 করিয়েছি, 2 করিয়েছি, 5 করিয়েছি, মাঝখানে 3 আর 4টা তোমার জন্য ছেড়েছি, তুমি করবে, করে কমেন্টে অ্যান্সার করবে। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, তাহলে এই অবধি আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল বিষয়টা। নেক্সট আমি যে জিনিসটা তোমাদের সামনে বলাবো, নেক্সট যে জিনিসটা আমি তোমাদের সামনে পড়বো সেটা হচ্ছে সাধারণ মান। মুখ্যমানের উপর আর কোনো কোশ্চেন তোমার আটকাতে পারে না, তুমি যদি ঠিক করে শুনে থাকো, মুখ্যমানের উপর কোনো কোশ্চেন আটকাবে না। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যে ভ্যালুটা বার করছো সেই ভ্যালুটা কি, আমার কথাটা শুনে নাও, তুমি যে ভ্যালুটা বার করছো সেই ভ্যালুটা কি রেঞ্জের মধ্যে আছে? যদি রেঞ্জের মধ্যে থাকে তাহলে ওটাই অ্যান্সার করে দিয়ে আসবে, রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে ওটাই অ্যান্সার করে দিয়ে আসবে। যদি রেঞ্জের মধ্যে না থাকে, রেঞ্জের বাইরে যদি থাকে, তখন পাই থেকে বিয়োগ করাবে, আদারওয়াইজ পাই থেকে বিয়োগ করা যাবে না, ভুল হয়ে যাবে। রেঞ্জের মধ্যে থাকলে ওটাই অ্যান্সার, রেঞ্জের বাইরে হয়ে গেলে তখন পাই থেকে বিয়োগ করাবে। ঠিক আছে বাবু, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। এবার আমরা সাধারণ মানের কোশ্চেনগুলো করবো। এই যে সাধারণ মানের কোশ্চেনগুলো করবো। সাধারণ মান, দেখো সাধারণ মানের জন্য আমাকে মাত্র 3টে জিনিস মনে রাখতে লাগবে। সাধারণ মানের জন্য 3টে জিনিস মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে এই 4টা। কোন 4টা? এই 4টা। এই 4টাকে মনে রাখতে লাগবে, ভালো করে দেখবে, এই 4টাকে মনে রাখতে লাগবে সাধারণ মানের জন্য। দেখে নাও, সাধারণ মানের জন্য 4টাকে মনে রাখতে লাগবে। যে যদি দেখো কখনো তোমার কাছে cos থিটা আর cos আলফা থাকলো, মানে ধরে নাও cos থিটার মান এসছে হাফ, তোমায় কি লিখতে হবে? cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এবার হাফ তো যে শুধু 60 ডিগ্রিতে গিয়ে হয় তা তো না, হাফ কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টের কোনো ভ্যালুতে গিয়েও হাফ হতে পারে। ফোর্থ কোয়াড্রেন্টের কোনো, ধরো 90 × 4 - 60 ডিগ্রি, মানে 360 ডিগ্রি তো হতে পারে। cos থিটার মান যে হাফ, এটা কিন্তু cos 60 ডিগ্রি শুধু ভ্যালু না, cos 300 ডিগ্রি থেকেও এই হাফ আসে, পজিটিভ হাফই আসে কিন্তু, মানে ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ মান দেয়, তাহলে অনেক জায়গায় মান হতে পারে পজিটিভ হাফ। তাহলে এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা একটা জিনিস শিখেছি, এটা হচ্ছে সাধারণ মান বার করবার নিয়ম হলো cos থিটা থাকলে তার সাধারণ মান বার করলে, শুধু থিটার মান বার করলে এরকম আসবে 2nπ ± আলফা। ঠিক আছে, থিটার মান কি আসবে? 2nπ ± আলফা, এটা আসবে। ট্যানের ক্ষেত্রে এই 2টা থাকবে না, শুধু nπ প্লাস আলফা থাকবে, মাইনাসও থাকবে না। ট্যানের ক্ষেত্রে কি থাকবে না? এই মাইনাসটাও থাকবে না, শুধু nπ প্লাস আলফা থাকবে। আচ্ছা, cos আর sec এ সেম মান পাবে, tan আর cot এ সেম মান পাবে, sin আর cosec এ সেম মান পাবে। বুঝতে পেরেছো? তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকের ক্ষেত্রে দেখো nπ আছে, nπ আছে, প্রতিটার ক্ষেত্রে দেখতে পেয়েছো nπ আছে যে। তাহলে শুধু cos এর ক্ষেত্রে 2nπ আসবে, tan এর ক্ষেত্রে শুধু nπ আসবে, sin এর ক্ষেত্রেও শুধু nπ আসবে। ঠিক আছে? আচ্ছা, cos এর ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই আসার পর আলফা আসবে, tan এর ক্ষেত্রে অনলি প্লাসের পর আলফা আসবে, আর sin এর ক্ষেত্রে
প্লাস দিয়ে -1 এর পাওয়ারে n লিখে আলফা আসবে। সাইনেরটা মনে রাখতে লাগে, প্লাস দিয়ে -1 এর পরে n লিখে আলফা আসবে। এই তিনটে মান খালি যদি তুমি মনে রাখতে পারো, তোমার সব অঙ্ক নেমে যাবে, সব অঙ্ক নামতে বাধ্য, সব অঙ্ক নামতে বাধ্য। আমি তোমাকে নামিয়ে দেখাবো, আমি তোমাকে নামিয়ে দেখাবো। দেখো আমি তোমাকে নামিয়ে দেখাচ্ছি, এদিকে দেখাও, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। সাইন ইনভার্স √3/2 আছে, সাইন ইনভার্স √3/2 আছে। সাইনের ক্ষেত্রে কি সূত্র ইউজ হয়? সাইনের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ হয় না, n পাই তারপরে প্লাস দিয়ে -1 তারপর এখানে আলফা লিখে, এটাই তো ফর্মুলা ছিল। ঠিক বললাম কি ভুল বললাম বলো? n পাই তারপর প্লাস দিয়ে -1 আলফা, এরকমই তো লেখে নাকি ভুল বললাম? এটাই লেখে দেখে নাও সাইনের ক্ষেত্রে সূত্রটা কি হয়। সাইনের ক্ষেত্রে সূত্র n পাই প্লাস -1 আলফা, এটা লেখে। আচ্ছা ব্যাস ঠিকই লিখেছি আমি তাহলে ঠিকই লিখেছি, n পাই প্লাস -1 আলফা। এবার একটা কথা, আমরা শুধু আলফাটাকে মুছবো, আমরা শুধু আলফাটাকে মুছে দিয়ে চিন্তা করব যে আমাদের এই √3/2টা সাইনের কত ডিগ্রির মান। √3/2টা সাইনের 60 ডিগ্রির মান, 60 ডিগ্রি মানে π/3। √3/2টা সাইনের 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মানে π/3। জাস্ট আলফাটার জায়গাতে এখানে π/3 লিখে দেবে, এটাই অ্যান্সার, খতম। এটাই অ্যান্সার, খতম। দেখে নাও n পাই -1 π/3, এই যে বি অপশনে আছে, খতম। দেখতে লাগবে না, তাকাতে লাগবে না, অঙ্ক হয়ে যাবে। দেখতে লাগবে না, তাকাতে লাগবে না, অঙ্ক হয়ে যাবে। কিছু আছে অঙ্কের? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জাস্ট তাকাবে আর অঙ্ক হয়ে যাবে। কিছু নেই অঙ্কের, কিচ্ছু নেই অঙ্কের। আচ্ছা আর একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো তোমাকে আর একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো এটা তোমরা নিজেরা করে নি। এই কোশ্চেনটা দেখো, কটের ক্ষেত্রে দেখো, কটের ক্ষেত্রে দেখো, কটের ক্ষেত্রে কি করব? সবার আগে এইটা চিন্তা ভাবনা করো, কটের ক্ষেত্রে কি করব? কটের ক্ষেত্রে কি করব ভাবো, কি করব ভাবো, কটের ক্ষেত্রে কি করব? কটের ফর্মুলা কি আছে চিন্তা করো। কটের ফর্মুলা ছিল n পাই তারপর ছিল প্লাস আলফা, এরকম ছিল না ট্যানের ক্ষেত্রে? এদিকে দেখো, এই যে ট্যানের ক্ষেত্রে তাই ছিল। ট্যানের ক্ষেত্রে ফর্মুলা ছিল n পাই প্লাস আলফা, এটা ছিল কি ছিল না? n পাই প্লাস আলফা ছিল। তাহলে কটের ক্ষেত্রে একই ভ্যালু আসবে, n পাই প্লাস আলফা। তাহলে কটের ক্ষেত্রে আমরা কি লিখলাম? কটের ক্ষেত্রে আমরা লিখলাম n পাই প্লাস আলফা, এটা লিখেছি। এই অবধি যখনই তোমার লেখা হয়ে যাবে, তুমি এবার কি চিন্তা ভাবনা করবে, ভালো করে আমার কথাটা শুনবে। দেখো এবার কি চিন্তা করবে, এই আলফাটার জায়গাতে কিন্তু আমরা মুখ্য মানটাকে বসাই, ঠিক আছে? আলফাটার জায়গাতে কিন্তু আমরা মুখ্য মানটাকে বসাই। যখন কট ইনভার্স -√3 থাকবে, তখন আমরা এরকম করব জিনিসটাকে। একটা জিনিস দেখো, কট ইনভার্স -√3 এরকম থাকলে আমরা এরকম করি না যে কট তো মাইনাসকে খেতে পারে না, তাহলে মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, দিয়ে লিখলাম হচ্ছে কট ইনভার্স শুধু √3 লিখলাম। এবারে গল্পটা যেটা হচ্ছে যে কট থিটার মান √3 হয় π/6 এ, ঠিক কি না? কট থিটার মান √3 হয় হচ্ছে 30 ডিগ্রিতে। কট থিটার মান √3 হয় কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে স্যার π/6, তাহলে এখানে আসবে -π/6। স্যার আমি যে ভ্যালুটা বার করেছি এটা কি ঠিকঠাক ভ্যালু বার করেছি? একবার একটু চিন্তা ভাবনা করো তো। তুমি এই যে ভ্যালুটা বার করে দিয়েছো দুম করে π/6, এটা কি ঠিক ভ্যালু বার করেছো? চিন্তা করো, ঠান্ডা মাথা ভাবো, এটা কি ঠিক ভ্যালু বার করেছো? বার করোনি ঠিক ভ্যালু। কেননা কট কখনো ঋণাত্মক হতে পারে না, কটের মান 0 থেকে π এর মধ্যে থাকে। এদিকে তাকাও, কটের মান 0 থেকে π এর মধ্যে থাকে। তাকাও 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 তাকাও, এই যে তাকাও, দেখো কট থিটার মান 0 থেকে π এর মধ্যে থাকে, অল পজিটিভ মান হয়, নেগেটিভ মান কটের জন্য হয় না। তাহলে আমি যে ভ্যালুটা বার করেছি -π/6 ভুল বার করেছি। আমি যে ভ্যালুটা বার করেছি এখানে, আমি যে ভ্যালুটা বার করেছি এখানে, এই যে -π/6 এটা ভুল বার করেছি। কেন? কট থিটার মান 0 থেকে π এর মধ্যে হয়, পজিটিভ রেঞ্জের মধ্যে হয়। তাহলে এটা ভুল বেরিয়েছে, তাহলে কি করতে হবে? π থেকে বিয়োগ করাতে হবে, π থেকে বিয়োগ করাতে হবে। তাহলে 6π - π মানে হবে হচ্ছে 5π/6, 5π/6 হচ্ছে ভ্যালু। 5π/6 যদি ভ্যালু হয়ে যায়, তাহলে এই আলফাটাকে এখান থেকে মুছবো, জাস্ট মুছে এখানে লিখে দেবো 5π/6, nπ + 5π/6 মানে অপশন এ কারেক্ট, খতম কাহানি। nπ + 5π/6 হচ্ছে অ্যান্সার, খতম। জাস্ট একে এই যে ভ্যালুটা ভুল ভ্যালু বেরিয়েছে, ভুল ভ্যালু বেরোলে পাই থেকে বিয়োগ করিয়ে দেবে, দিলে nπ প্লাস মানে 5π/6 অ্যান্সার এসে যাবে। এটা হচ্ছে অ্যান্সার তোমার কাছে, আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা এবার দেখো, একটা অঙ্ক আমি ছেড়ে গেছিলাম, ভাবলাম তোমরা করতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য করিয়ে দিচ্ছি, চলো। cos ইনভার্স -1
ঠিক আছে, cos ইনভার্স -1 তোমাকে সবার আগে জানতে হবে cos থিটার মান -1 কত ডিগ্রিতে আসে, 180 ডিগ্রিতে আসে। তুমি এই কথাটা জানো তো যে cos থিটার মান -1 আসে কত ডিগ্রিতে, থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি হয় এই ক্ষেত্রে আসে। এটা মানে 11 থেকে পড়িয়ে আসছি, অনেকবার পড়িয়েছি। cos থিটার মান -1 হয় 180 ডিগ্রিতে। ব্যাস, আমাদের আর কিছু নেই। কসের জন্য যে সূত্রটা ইউজ হয়, কসের জন্য যে সূত্রটা ইউজ হয় সেটা হচ্ছে 2n পাই দিয়ে। কসের জন্য 2n পাই দিয়ে সূত্র ইউজ হয়, তারপর একটা প্লাস মাইনাস থাকে, তারপর আলফা থাকে। এটা সূত্র ছিল কসের ক্ষেত্রে। দেখিয়ে দেবো, এ দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও 2n পাই প্লাস মাইনাস আলফা, এটাই সূত্র ছিল। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সবই ঠিক আছে। 2n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা, cos থিটার মান -1 এটা কত ডিগ্রিতে হয়, 180 ডিগ্রিতে। 180 ডিগ্রি মানে পাই, এই 180 ডিগ্রি মানে আলফাটাকে মুছে দেবো। যেহেতু এটা 180 ডিগ্রির মান, তাই আলফা না লিখে এখানে শুধু পাই লিখে দেবো, 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ অপশন সি কারেক্ট। সাতের দাগেরটা হয়ে গেল। সব মুখ্য মান সাধারণ মানগুলো বার করে ফেলে দিয়েছি। এবার তোমার উপর একটা কাজ দিচ্ছি, শোনো। তুমি এই দুটো কাজ করবে। কি কাজ করবে? দেখবে তোমাদের বইতে, তোমাদের এসএনদের বইতে দেখবে এরকম ভাবে একটা ট্রু অ্যান্ড ফলসের সেকশন আছে। যেমন এটা কনভেনশনাল টাইপ আছে, সেরকম দেখবে স্তম্ভ মেলানো আছে, অ্যাসারশন রিজন আছে, ট্রু অ্যান্ড ফলস আছে, এরকম বিভিন্ন পার্ট পাবে। তো ওই ট্রু অ্যান্ড ফলসের পার্টটার মধ্যে চলে যাবে। ওই ট্রু অ্যান্ড ফলসের পার্টটার মধ্যে গিয়ে দেখবে এরকম দুটো জিনিস আছে। দুটো জিনিস একদম লাস্ট দুটো কোশ্চেন, অর্থাৎ 5-এর দাগেরটা 6-এর দাগেরটাতে দেখবে এরকম মান রয়েছে। এ দেখো, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান এটা কিনা জিজ্ঞাসা করছে, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান এটা কিনা জিজ্ঞাসা করছে, সেক ইনভার্স এক্স এর রেঞ্জ বা রেঞ্জ যেটা সেটা এটা কিনা জিজ্ঞাসা করছে, ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জ এটা কিনা জিজ্ঞাসা করছে, সাধারণ মান এটা কিনা জিজ্ঞাসা করছে। তোমাকে কিন্তু আমি সবকটা পড়িয়েছি। সেক ইনভার্স এক্স এর রেঞ্জ কত, ওই যে ডায়াগ্রাম বানিয়ে পড়িয়েছি। ট্যান ইনভার্স এক্স এর কত রেঞ্জ, সেটাও ডায়াগ্রাম বানিয়ে পড়িয়েছি। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান কত পড়িয়েছি, আর এখানে ট্যান ইনভার্স এরটাও পড়িয়েছি। আমি শুধু তোমাদের কাছে এইটুকু জিনিস চাইবো, তোমরা যদি নেক্সট ভিডিও চাও তাহলে আমি চাই তোমরা কমেন্টে পার্টিসিপেট করবে। দুটো কমেন্ট তোমরা অবশ্যই করবে, একটা কমেন্টের মধ্যে দুটো কমেন্ট অন্তত করবে। একেডি স্যার অ্যান্ড সোমনাথ স্যার লাভ, ঠিক আছে? আর হচ্ছে এই দুটো প্রশ্নের উত্তর। যদি তোমরা এইটুকু সাপোর্ট দাও, আমি নেক্সট ভিডিও আনবো এবং আর একটা ভিডিও আনবো। দুটো ভিডিওতে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। এবং তুমি দেখবে যে যেভাবে এই চ্যাপ্টারটা এতটা ইজি লাগলো, তোমাদের বাকি যে দুটো ভিডিও আসবে তার মধ্যেও চ্যাপ্টারটা পুরো ইজি লাগবে। টাইপ ওয়াইজ ভেঙে ভেঙে করাবো। এসএন দে বইতে যেরকম ভাবে ইচ্ছা দিই, আমরা টাইপ ওয়াইজ ভেঙে ভেঙে করাবো। তোমার দেখবে সব অঙ্ক নেমে যাবে। শুধু এইটার জন্য দুটো কমেন্ট চাই আমার। একেডি স্যার অ্যান্ড সোমনাথ স্যার লাভ, পাশে একটা লাভ সাইন, অ্যান্ড তোমাদের এই যে দুটো অঙ্ক করে তার উত্তর কি আছে, এদের অ্যান্সারটা চাই। ঠিক আছে? এদের অ্যান্সারটা কমেন্টে চাই। এদের অ্যান্সারটা কমেন্ট করবে। ঠিক আছে? এদের অ্যান্সারটা কমেন্ট করবে মাস্ট কিন্তু। তাহলে এদের অ্যান্সার যারা যারা কমেন্ট করবে, ঠিক যাদের হবে আমি রিপ্লাই করব। ঠিক আছে? রিপ্লাই করি বা না করি, আমি পরের ভিডিও আনার মতন একটা আলাদা জোশ পাবো। তার জন্য অ্যান্সারটা কমেন্ট করতে বলছি। আর একেডি স্যার অ্যান্ড সোমনাথ স্যার লাভ। ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো সবাই। আশা করি ভালো লাগলো ক্লাসটা। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবে। অবশ্যই ভিডিওতে জানাবে কেমন লাগলো, কেমন লেগেছে ক্লাসটা, পুরোপুরি জানাবে যে কেমন লাগছে। আমি বলেছি না, কিং সিরিজ এমন একটা সিরিজ আসবে যে সিরিজে অঙ্ক নিয়ে যে ভয়টা, বা অঙ্ক যে সোমস ক্লাসরুমে অঙ্ক কি হবে, অঙ্ক কি পারবে সোমস ক্লাসরুমে, এটা আমরা পারি কি পারি না, এই কিং সিরিজটা পুরো দেখার পর বুঝতে পারবে যে অঙ্ক কি, আমরা পারি কি পারি না। অঙ্ক এমন বানিয়ে দেবো, তুমি দেখবে এই যে টেকনিকটা আমি শেখালাম, এই টেকনিকে তোমার বইতে কোনো জায়গা নেই। এই যে এইরকম যে ডায়াগ্রাম করে, এই যে এরকম তোমার কাছে যে ডায়াগ্রাম করে যে এরকম ভাবে যে শেখালাম, এই যে ডায়াগ্রামের মাধ্যমে যে শেখালাম, আর এই যে ট্রিক্স দিয়ে যে শেখালাম, এই পুরো ডায়াগ্রাম মাধ্যমে, এটা তোমার বইতে কোনো জায়গায় পাবে না, কোনো জায়গায় পাবে না। এবং ওরা দেখবে থরলি লিখে গেছে। এবং এমন কোনো ভিডিও পাবে না তুমি ইউটিউবে যেখানে এইরকম ভাবে, এত সুন্দরভাবে, এত সহজ সরল ভাবে তোমাকে শেখানো হয়েছে। তুমি এটা অন্য জায়গাতে তুমি বাড়িতেও করে থাকবে, অন্য জায়গাতে টিউশন করে থাকবে। এই টেকনিকে যেভাবে আমি শেখালাম, এই অল মধ্যবিত্ত এন্ড দিয়ে তোমার সব রেঞ্জ, যেটা এতদিন তুমি ধরে ধরে মুখস্থ করতে, সেই রেঞ্জগুলো আর মুখস্থ করতে হবে না। এইভাবে খাতার মধ্যে তুমি আরামসে পেরে যাবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।